বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমাদের কোর্স হচ্ছে প্রাণী আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার। এখান থেকে আমরা আজকে কিছু ছোট ছোট টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের টিকা হিসেবে শর্ট কোশ্চেন হিসেবে আসে। সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা প্রথমে ইথোলজির যে পরিধি আছে, স্কোপ অফ ইথোলজি, এটিও পরীক্ষায় আসে, সেটি নিয়ে একটু আলোচনা করি। ইথোলজি যে পরিধি আছে এর মধ্যে আছে কি ইকো ইথোলজি। ইকো ইথোলজি বলতে আমরা বুঝি যে পরিবেশের জড় বা জীব উপাদানের সাথে প্রাণী আচরণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ইকোলজির সাথে ইথোলজির যে কম্বিনেশন, সেটাকে বলা হচ্ছে ইকো ইথোলজি। ইথোফিজিওলজি, এখানে ফিজিওলজির সাথে যে ইথোলজির কম্বিনেশন, এখানে আচরণের শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন নিউরোইথোলজি, ইথোএন্ডোক্রাইনোলজি, ইথোজেনেটিক্স। তো আমরা এখানে ইথোফিজিওলজির মধ্যে আছে যেমন নিউরোইথোলজি এবং এন্ডোক্রাইনোলজি। ইথোফিজিওলজিতে আছে এখানে আচরণের শারীরতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সংবেদী অঙ্গ সংশ্লিষ্ট আচরণ, সেটা হচ্ছে নিউরোইথোলজি। আর ইথোএন্ডোক্রাইনোলজি যেটা, সেখানে হরমোন প্রভাবিত যে আচরণ সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর আছে কি ইথোজেনেটিক্স, আচরণের জেনেটিক ভিত্তি নিয়ে আলোচনা করা হয়। হিউম্যান ইথোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানুষের আচরণ ও জাতিজনিক জেনেটিক বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়। Phylogeny of behavior, environment behavior relations based on the evolutionary history of a species, অর্থাৎ আচরণের বিবর্তন ও বিকাশ নিয়ে আলোচনা। Ontogeny of behavior, ontogeny is the origination and development of an organism, এখানে জীবের আচরণের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়। বিহেভিয়ারাল এমব্রায়োলজি, পিতামাতার আচরণ ধারার বিকাশ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ ফাইলোজেনি অফ বিহেভিয়ার, সেখানে আচরণের বিবর্তন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়। আর অন্টোজেনি অফ বিহেভিয়ার হচ্ছে এখানে আচরণের উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয় যেখানে। এবারে একটি বিষয়, সেটি হচ্ছে ট্রোফাল্যাক্সিস। Trophallaxis is the transfer of food or other fluids among members of a community through mouth to mouth, অর্থাৎ প্রাণীরা যখন একসাথে সামাজিকভাবে অবস্থান করে, সহাবস্থান করে একই সাথে, তখন তাদের মধ্যে প্রজাতির যে সদস্যগুলো আছে, সদস্যদের মধ্যে যে খাদ্য বা অন্যান্য যে ফ্লুইড আছে, যে আদার ফ্লুইড আছে, তরল, সেগুলোর যে ট্রান্সফার, একজন থেকে আরেকজনের যে ট্রান্সফার, এবং সেটা মাউথ টু মাউথ, মানে মুখ থেকে মুখে, অর্থাৎ যে খাবার বা তরল যে উপাদান যাই হোক না কেন, যেগুলো যে মেম্বারগুলো আছে, প্রজাতির যে সদস্যরা আছে, একজন আরেকজনের যে আদান প্রদান, সেই ঘটনাটার নামই হচ্ছে ট্রোফাল্যাক্সিস। ট্রোফাল্যাক্সিস ইজ ইউজড বাই সাম বার্ডস, গ্রেওলস, ভ্যাম্পায়ার ব্যাটস, অর্থাৎ কিছু পাখি এবং আরও কিছু যে অ্যানিমেল আছে, তাদের মধ্যে এই জিনিসটি সাধারণত বেশি দেখা যায়, ট্রোফাল্যাক্সিস। হাইলি ডেভেলপড সোশ্যাল ইনসেক্টস, যেগুলো সাধারণত সামাজিক আচরণ যে প্রাণীদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, যেমন পিঁপড়া, ওই পোকা, বোলতা, এদের মধ্যে এই যে ট্রোফাল্যাক্সিস, এই ঘটনাটি বেশি দেখা যায়। সামাজিক পতঙ্গ যখন কলোনির সদস্যদের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদির বিনিময় করে, তখন তাকে ট্রোফাল্যাক্সিস বলে। যেমন পিঁপড়া, ওই পোকা পরস্পরের মুখ লাগিয়ে খাদ্য সরবরাহ, কর্মী মৌমাছিরা রানী মৌমাছিকে খাদ্য সরবরাহ করে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সামাজিক পতঙ্গরা যখন কলোনির সদস্যদের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদির বিনিময় করে, তখন তাকে ট্রোফাল্যাক্সিস বলে। এখানে ট্রোফাল্যাক্সিসের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মৌমাছি, পিঁপড়া, পাখি, এরা কিভাবে একজন আরেকজনের মুখে করে খাবার বিনিময় করছে।
সেই ঘটনাটার নামই হচ্ছে ট্রোফালেক্সিস। এবারে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে সাইন স্টিমুলাস বা রিলিজার, অর্থাৎ ফ্যাপ অবমুক্তির জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট উদ্দীপক। ফ্যাপ আমরা এর আগের ক্লাসে পড়েছি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, অর্থাৎ যে আচরণটি প্রাণীর পূর্ব থেকেই নির্দিষ্ট করা রয়েছে, অর্থাৎ যেটা জেনেটিক্যালি যেটা মানুষের বা প্রাণীদের ভিতরেই যে আচরণটি রয়ে গেছে এবং সেটা নির্দিষ্ট সময়ে সে আচরণের বহিঃপ্রকাশ ঘটায় সে প্রাণীরা। অর্থাৎ এই ফ্যাপ বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন যেটা অবমুক্তির জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট উদ্দীপক, সেটাকে বলা হয় সাইন উদ্দীপক বা সাইন স্টিমুলাস বা রিলিজারও বলা হয়। The essential feature of a stimulus which is necessary to stimulate a response. For example, a red belly is the sign stimulus necessary to provoke an attack from a rival male. অর্থাৎ আমরা থ্রি স্পাইন স্টিকেলব্যাকের যখন সামাজিক আচরণ পড়ব তখন দেখতে পাবো যে তাদের বেলায় লাল উদর যে ইজ দ্য সাইন স্টিমুলাস নেসেসারি টু প্রোভোক অ্যান অ্যাটাক ফ্রম এ রাইভাল মেল, যেটা একটি পুরুষ প্রাণী স্ত্রী প্রাণীকে বা স্ত্রী প্রাণী পুরুষ প্রাণীকে আকৃষ্ট করার জন্য এখানে রেড বেলি এটা একটি বিশেষ উদ্দীপক হিসেবে কাজ করছে। এটাই হচ্ছে সাইন স্টিমুলাস। আবার হিউম্যান বেবিজ হ্যাভ অ্যান ইননেট ডাইভ রিফ্লেক্স, যেমন মানুষের যে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে জন্মগতভাবেই সাঁতারের যে প্রবৃত্তি সেটা পানি দেখলেই তাদের, যেমন ওয়াটার অন দ্য ফেস ইন দ্য সাইন স্টিমুলাস, যেমন ক্লোজিং দ্য মাউথ তখন মুখটা বন্ধ হয়ে আসবে, হোল্ডিং ব্রেথ তার শ্বাস বন্ধ হবে, অ্যান্ড কিকিং কনস্টিটিউট দ্য ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এবং সে তখন পানিতে পা দিয়ে আশ্রানো শুরু করবে। অর্থাৎ এই যে পানি দেখলেই যে তার সাঁতারের যে প্রবৃত্তি এটা তার জন্মগতভাবেই তার ভিতরে আছে, এটাই হচ্ছে সাইন স্টিমুলাস। এবারে আসি আমরা ইথোগ্রাম। Ethogram is a list of species-specific behaviors describing the elements and function of each behavior. অর্থাৎ কোনো প্রজাতির আচরণ ধারায় প্রদর্শিত ক্রিয়াকর্মের বর্ণনামূলক যে তালিকা সেটাই হচ্ছে ইথোগ্রাম। যে প্রজাতির আচরণ ধারায় যে সমস্ত আচরণ প্রাণীরা প্রদর্শন করে তার সে সমস্ত ক্রিয়াকলাপের বা ক্রিয়াকর্মের বর্ণনামূলক যে তালিকা সেটার নাম হচ্ছে ইথোগ্রাম। এ টুল অফ মেজারিং বিহেভিয়ার, যে প্রাণীদের যে আচরণের যে পরিমাপ করার জন্য বা জানার জন্য যে সরঞ্জাম সেটি হচ্ছে ইথোগ্রাম সাইট। যেমন ইথোগ্রামের উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন লিস্ট করা আছে এখানে, যেমন বিহেভিয়ার, ডেসক্রিপশন অফ বিহেভিয়ার, কোড ফর ইথোগ্রাম। যেমন আউট অফ সাইট এটা হচ্ছে বিহেভিয়ার, এর ডেসক্রিপশন অফ বিহেভিয়ার হচ্ছে যে অ্যানিম্যাল নট ইন সাইট, অর্থাৎ প্রাণীরা যখন দৃষ্টির বাইরে চলে যাবে এটাকে কোড দিয়ে প্রকাশ করা হবে, যেমন ও দ্বারা। এরকম গ্রুমিংকে যেমন পিকিং থ্রো দ্য ফার অফ দ্য আদার অ্যানিমেল, এটাকে জি দ্বারা প্রকাশ করা হবে। ভোকালাইজিং, মেকিং এ নয়েজ উইথ দ্য মাউথ, অর্থাৎ মুখ দিয়ে যখন শব্দ করবে প্রাণীরা এটাকে বলা হচ্ছে বিহেভিয়ারটা হচ্ছে ভোকালাইজিং, আর এটাকে প্রকাশ করা হবে ভিও দ্বারা। এরকম প্রত্যেকটা ব্যাপারকে এখানে ডেসক্রিপশন অফ বিহেভিয়ারকে আমরা যে কোড দ্বারা যে প্রকাশ করে যে একটি সারণী তৈরি করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে ইথোগ্রাম। এবারে আসি ব্রুট প্যারাসাইটিজম। ব্রুট প্যারাসাইটস আর অর্গানিজমস দ্যাট রিলে অন আদার্স টু রেজ দেয়ার ইয়াং। দ্য স্ট্র্যাটেজি অ্যাপিয়ার্স অ্যামং বার্ডস, ইনসেক্টস অ্যান্ড ফিশ। অর্থাৎ এই ধরনের যে ব্রুট প্যারাসাইটিজমের বিষয়টি হচ্ছে যে আসলে যে একটি প্রাণী যখন অন্য একটি প্রাণীর আবাসস্থলে গিয়ে তার বাচ্চার লালন পালনের জন্য রেখে আসে, তখন অন্য প্রজাতি দ্বারা যখন সেই প্রজাতির বাচ্চা লালিত পালিত হয় তখন সেই ঘটনাটিকে বলা হচ্ছে ব্রুট প্যারাসাইটিজম। অর্থাৎ একটি প্রজাতি যখন অন্য প্রজাতির দ্বারা তার বাচ্চাটাকে লালন পালন করে তখন সেই ঘটনাটিকে বলা হচ্ছে ব্রুট প্যারাসাইটিজম। ব্রুট প্যারাসাইট এটা এই ব্রুট প্যারাসাইটিজম যে বিষয়টি এটি সাধারণত পাখি, ইনসেক্টস এবং মাছের বেলায় এই জিনিসটি দেখা যায়।
Brood parasite manipulates a host either of same or of another species. Brood parasitism is found in about 1% of bird species such as ducks, weavers and cowbirds. অর্থাৎ আমরা পাখির বেলায় জানি যে কোকিলের ক্ষেত্রে জানি আর কাউবার্ড এরা সাধারণত নিজের বাসায় বাচ্চাকে এরা বাসা বানাতে পারে না এবং বাসায় ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দিতে পারে না। সাধারণত দেখা যায় যে এরা কাকের বাসায়, কোকিল সাধারণত কাকের বাসায় ডিম রেখে আসে এবং সেখান থেকে বাচ্চাটা লালিত পালিত হয়ে বড় হয়ে বাইরে বের হয়ে আসে। এই যে ঘটনাটি, এটি হচ্ছে ব্রুড প্যারাসাইটিজম, যেমন কাকের বাসায় কোকিলের ডিম পাড়া এবং কাক কর্তৃক কোকিল ছানাকে খাওয়ানো। এখানে ব্রুড প্যারাসাইটিজমের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে যে প্রাণীটি লালন পালন করছে তার ডিমও রয়েছে, আবার যে প্রাণীটি ডিম লালন পালনের জন্য রেখে যাচ্ছে তার ডিমও আমরা এখানে দেখতে পাচ্ছি। দুই ধরনের ডিম এখানে রয়েছে, অর্থাৎ একটি প্রাণী অন্য একটি প্রাণীর ডিমকে ফুটিয়ে সেখান থেকে বাচ্চা বের করবে। এই ধরনের যে প্যারাসাইটিজম বা পরজীবিতা, সেটাকে বলা হচ্ছে ব্রুড প্যারাসাইটিজম। আজকে আমরা এ পর্যন্তই পড়ব। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।